দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 এজিটি লাইভ 24/7। অসংখ্য খালি পদ বিধানসভা আলোচনা চলছে, তার হিসাব দিচ্ছে। তাহলে এই খালি পদগুলো পূরণ না করাতে হলো কি, সেখানে গিয়ে যেমনি খুশি এমনি যারা আছে এই কাজ করে তাদেরকে দিয়ে সবটা কাজ করানো হয়, কিন্তু তাদেরকে কিচ্ছু দেওয়া হয় না। একটা লোককে এইভাবে শোষণ করবে সরকার, এ তো মানে ভাবা যায় না। এ তো মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল যে দৃষ্টিভঙ্গিতে কাজ করছে অনেকটা দায়ী হয়ে গেছে, যদিও তারা মাল্টি ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে তারা যুক্ত। এবং এইখানে গিয়ে আউটসোর্সিং সহ অন্যান্য যে বিষয়গুলি আছে, এবং এই আউটসোর্সিং সহ এবং যে দেখা গেল যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে তাদেরকে ব্যবহার করা, আউটসোর্সিং সহ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে, যে এই আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল যেটা চলছে এই পদ্ধতিটা বাতিল করা উচিত। বাতিল করে সেখানে তাদের নিয়মিত বেনিফিট যাতে দেয় সেটা শ্রম আইনকে লঙ্ঘন করছে, এটা হওয়া উচিত না বলে আমরা মনে করি। 12 ঘন্টা কাজ রাজ্যে লাগু হয়ে গেছে এখন পুরো দমে, অতিরিক্ত মজুরি দেয় না, কাজটা অতিরিক্ত নিয়ে যাচ্ছে, এটা চলছে। এবং আমরা পরিষ্কারভাবে বলবো এই রাজ্যে যাতে শ্রম কোড লাগু না করা হয়, পরিষ্কারভাবে আমরা বলবো যাতে এটা লাগু না করা হয়, এবং ছাঁটাইকৃতদেরকে যাতে পুনর্বহাল করা হয়, এটাও আমরা পরিষ্কারভাবে বলবো। এবং আপনারা জানেন যে মিড ডে মিল, পাম্প অপারেটর, অঙ্গনারী ওয়ার্কার একটা ভালো অংশ ছাঁটাই হয়েছে, তাদেরকে যাতে পুনর্বহাল করা, সর্বশিক্ষা যারা তাদেরকে যাতে নিয়মিত স্কিল দেওয়া হয়, এবং যারা সরকারি কাজ করতেন এবং ডিআরডব্লিউ কন্টিজেন্ট এই ধরনের কিছু ছাঁটাই হয়েছে, সমস্ত প্রকার যারা তাদেরকে পুনর্বহাল করতে হবে, এবং সর্বশিক্ষাদেরকে রেগুলার করা, এবং স্কিম ওয়ার্কারদের সমস্ত প্রকার সুযোগ সুবিধা তাদের প্রাপ্য টাকা যাতে সঠিক সময়ে দেওয়া হয়, এটা আমরা বলবো। তো ফিক্সড পে নিয়ে একটা কোর্টের রায় হয়েছে, সেই রায়টা যাতে লাগু করে এটাও আমরা বলছি। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বেশি দাবি নিইনি, এই 4টা দাবি নিয়ে বিধানসভা অভিযান আমরা ডেকেছি। বিধানসভায় যাব, আমরা আশা করি মুখ্যমন্ত্রী আমাদের স্মারকলিপিটা গ্রহণ করবেন, অথবা তিনি যদি নাও পারেন কাউকে একজনকে দায়িত্ব দেবেন এই স্মারকলিপিটা গ্রহণ করার জন্য। এবং আমরা বিধানসভা অভিযান 23 তারিখ, কাজে 23 তারিখে বিধানসভা অভিযান শেষ। তারা এটাকে দেখলাম নির্বাচনের জন্য সেটা সময় কমিয়ে দিয়েছেন, কাজে 23 তারিখ আমরা উড়িয়ান চৌমুহনী থেকে এই ডেমনস্ট্রেশনটা অর্থাৎ মিছিল করে আমরা যাব। এখানে গিয়ে আমরা পুলিশকেও বিষয়টা জানিয়েছি, আমরা নিশ্চয়ই তাদেরকেও সহযোগিতা করবো, তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে, আর এবং স্মারকলিপিটা সরকারের দিক থেকে যাতে আমাদের দাবিটা সম্পূর্ণ গ্রহণ করে, এটি আমাদের সরকারের কাছে আবেদন থাকলে এই উপলক্ষে আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। এবং আপনাদের মাধ্যমে এই আবেদনও রাখবো, যারা এই ধরনের কর্মচারীরা আছেন, এমনকি শিক্ষক কর্মচারী সহ যারা এই ধরনের কর্মচারীরা যারা আছেন, তারা যেহেতু তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, এবং তারাও যাতে এই আন্দোলনে সামিল হয়, তাদের কাছেও আবেদন এবং অনুরোধ। আমি যেটা বলবো, আজকে ঈদুজ্জোহা, এবং একটা বিশিষ্ট সংখ্যালঘু অংশে গোটা 1 মাস তারা সংযম হিসেবে এটা পালন করেছে। এইগুলো খুশি, পরস্পর মিলন এবং ভ্রাতৃত্ব সুসম্পর্কে এই ঈদের দিনে আমরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং পরস্পর ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরও সুদৃঢ় হোক, আরও মজবুত হোক। যদিও সংখ্যালঘু অংশের মানুষ শাসক দলের কারণে, তাদের নীতির কারণে গোটা দেশেই নানা দিক থেকে তারা সন্ত্রস্ত, এবং একটা ভীতির পরিবেশ দেশে চলছে, এটার বিরুদ্ধে যাতে এই ঐক্য এবং বিভেদের বিরুদ্ধে সকলের শক্তিটাকে সংহত করা যায়, এটা আহ্বান জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন দিল এই অংশের যারা তাদের। এখানে আলোচনা হয়েছে, আমি একটু বলবো যেটা আপনাদের মনে আছে কি, 88 থেকে 93 নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রায় 28,000-এর মতো যাদেরকে নিয়োগ করেছিল, একেবারে কোনো কাগজপত্র কিচ্ছু নেই। আমি যে একটা ডিপার্টমেন্টের কথা আমি পরিষ্কার, যে ডিপার্টমেন্টের সঙ্গে আমি যুক্ত ছিলাম,
পঞ্চায়েত ডিপার্টমেন্টে নিযুক্তি পেয়েছে, কোনো রেকর্ড নেই, কিচ্ছু নেই। এদেরকে রেগুলার করার জন্য যখন বিধানসভায় আসবো, তাদেরকে রেগুলার করা সামান্যতম পদ্ধতিরও তখন মানা হয়নি। এবং বামফ্রন্ট সরকার তখন আলোচনা করে 2008 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 10 বছর যাদের হয়েছে তারা যেই পর্যায়ে হোক তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হবে। তার জন্য ডিপার্টমেন্টগুলো সিঙ্গেল যার যার নামের মানে এগেনস্টে ফাইল পাঠানোর দরকার নেই। এটা একটা নীতি নির্দেশিকা হিসেবে অর্থ দপ্তর থেকে একটা সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক নির্দেশও সেভাবে জারি হয়েছে। সেই অনুযায়ী ঠিকঠাক সব কাজ চলছে। এখন গিয়ে যেটা দাঁড়ালো, বিভিন্ন ডিপার্টমেন্ট তার কাজের প্রয়োজন অনেক সময়, কেউ বলে পার্ট টাইম ওয়ার্কার, কেউ বলে কন্টিজেন্ট, কেউ বলে ডিআরডব্লিউ, আসলে কাজ করে পুরো সময়। তারা একটা লামসাম বেতন পান, তার জন্য কোনো নিয়ম নির্দেশিকা কিছু নেই, এই অনুযায়ী চলছে। এবং সেই অনুযায়ী তাদের একটা আশাস্থল ছিল যারা কাজ করতেন যে যেহেতু বামফ্রন্ট সরকার আছে, সুতরাং আমরা 10 বছর পরে অ্যাটলিস্ট নিয়মিত বেতনক্রমটা পাবো এবং পেনশনের বেনিফিটটা কিছুটা হলেও সুযোগ সুবিধা পাবো। সেটা কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ড হতে পারে, সেটা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড যেটা সেটা হতে পারে। কিন্তু এখন গিয়ে দেখা গেল 2018 সালের জুলাই মাসের 31 তারিখ বিজেপি গভর্নমেন্ট যারা তাদেরকে নিয়মিত বেতনক্রমে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসছে, তার বেমালুম সেটা ভুলে গিয়ে একতরফা একটা নির্দেশিকা জারি করলেন। আগে সরকারের সমস্ত নির্দেশগুলো বাতিল এবং এটাকে রিপিল করে দিয়ে তারা বললেন যে না, তাদের দায়িত্ব, তাদেরকে নিয়মিত বেতনক্রম দেওয়ার যে দায়িত্ব সরকার বহন করতে রাজি না। ঠিক আছে, এটার বিরুদ্ধে কোর্টে গিয়েছিলেন, সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এবং কাঞ্চনপুরে কয়েকজন তারা কাজ করতেন, তারা সেখানে আমাদের এই সিঙ্গেল বেঞ্চে যায়, এখানে হেরে যায়, বলছে যে না, ক্যাবিনেট ডিসিশন ক্যাবিনেট চেঞ্জ করেছে। আচ্ছা, এবং গভর্নমেন্ট এটা চেঞ্জ করেছে, সেটা হবে না। তারপর গেলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, হেরেছেন। সাহসী পদক্ষেপ নিয়ে ওই যারা ওয়ার্কার ছিলেন ডিআরডব্লিউ, তারা গিয়েছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ডিভিশন কোর্ট সবটা শোনার পর বলেছে সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নিয়মিত কাজ করেন, সমস্ত কাজ তাদেরকে দিয়ে করার পর হাউ লং, কতদিন চলবে? একটা মানুষকে তো এটা অনেকটা মানে তার শ্রমটাকে আদায় করে না হয়, তার প্রাপ্যটা দেওয়া হয় না। এটার ভিত্তিতে তখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিয়ে পরিষ্কার ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছেন যে এদেরকে রেগুলার করতে হবে 3 মাসের মধ্যে, আর ওই পিরিয়ডে তাদের যেই ডেটে রেগুলার করা কথা, সেই যেহেতু তারা রেগুলার হয়নি, ওই পিরিয়ড থেকে 30% বেতন তাদেরকে দিতে হবে নির্দেশ দিয়েছে। তা আমাদের বক্তব্য হলো যে এই যে নির্দেশটা এখন রাজ্যে 26,000 মতো আছে, এদের কি হবে? এটা তো সবাই অধিকাংশ 10 বছর অতিক্রম করেছে। 10 বছর যদি অতিক্রম করে বেতন পাচ্ছেন 10,000-এর নিচে, কেউ 5,000, কেউ 4,000, কেউ 6,000, কেউ 7,000, 8,000, এক এক জায়গায় এক এক রকম। তো তাদেরকে তো নিয়মিত বেতন সবারই দেওয়া উচিত। সরকার খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এর থেকে শিক্ষা নিয়ে যাতে তাদেরকে সকলে নিয়মিত করা হয়, এই দাবিটা বলেছেন এবং কিছুক্ষণ আগে ব্যক্ত করেছেন। এবং এই পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের পর তার কিছু থাকে না, এটা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়া উচিত। ফেব্রুয়ারিতে 2026 এই সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসে জানিয়েছে। এবং এই অবস্থার মধ্যে ডিএ নিয়ে বলছেন, ডিআর নিয়ে বলছেন, 7th পে কমিশনের গল্প দিয়েছেন। 7th পে কমিশন আমরা যতটুকু জানি দিল্লি স্টেট গভর্নমেন্ট, আরও 1-8টা রাজ্য আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, বাকি কোনো স্টেটই 7th পে কমিশন করেনি। তবে ডিএ যেটা রিলিজ হয়, সেন্ট্রালের যে ডিএ সঙ্গে স্টেট, অনেক স্টেট এই ডিএটা দিয়ে দিচ্ছে। আর 7th পে কমিশন আর ডিএ কিন্তু এক না।
সেভেন্থ পে কমিশনের টোটাল ডিএটা রিলিজ করার পর তার পে স্ট্রাকচারটা চেঞ্জ হবে, টোটাল পে স্ট্রাকচার চেঞ্জ হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আদলে, কেন্দ্রীয় সরকারের আদলে অনেকগুলো সুযোগ সুবিধা দেখবো, সেই সুযোগ সুবিধাগুলো স্টেটে যারা কর্মরত তাই সেই সুযোগটা পাবে। এবং এই জায়গাটাতে দেখা গেল 2018, 2023 দুইবার বিধানসভা নির্বাচনে বিজেপি দল ঘোষণা করেও সেভেন্থ পে কমিশনের ধারে কাছেও নেই, উল্টো এখনো 17% ডিএ পায়নি। ডিআর যেটা দুইটা স্তর আছে, যখন বামফ্রন্ট সরকারের সময় একটা নিয়ম ছিল, যখন ডিএ রিলিজ করা হতো একটা লামসাম টাকা এই ধরনের ওয়ার্কার যারা আছে তাদেরকে, স্কিম ওয়ার্কার সহ তাদেরকে দেওয়া হতো। এই টাকাটা এখন দেওয়া হয় না, কেন পাবে না? কি অপরাধ তাতে? কি কারণে দেবে না তা পর্যন্ত দিচ্ছে না। একই কাজ করে বরঞ্চ তাদেরকে দিয়ে বেশি কাজ করানো হয়, তারা ভয়ে ভয়ে থাকে কখন তাকে কাজ থেকে সরিয়ে দেয় এবং তারা অনিয়মিত কর্মচারী, এবং এদেরকে দিয়ে রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত কাউকে দিয়ে কাজ করানো হয়, কোনো ঘন্টার বাধায় নেই, সব প্রকার কাজ দেবে। এইভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত, এটা তো চলতে পারে না। আমরা বলবো সেভেন্থ পে কমিশনে যেটা হচ্ছে উল্টো, এখন সেভেন্থ পে কমিশন শেষ হয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশনের কমিটি তৈরি করে দিয়েছে, কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেভেন্থ পে কমিশনের বাইনারি 8th কমিশন তো দূরের কথা। এই পরিস্থিতির মধ্যে অবিলম্বে ডিএ এবং ডিআর একটা হলো গিয়ে যারা রিটায়ার্ড তারা যেমন পাবে, আরেকটা ডিআর যেটা বামফ্রন্ট সরকারের সময় ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত হয়েছিল 6 মাস অন্তর অন্তর বেসরকারি ক্ষেত্রে যে স্তরেরই হোক ইরেগুলার ওয়ার্কার যারা আছে, অনিয়মিত যারা আছে, সেই ওয়ার্কাররা যে স্তরেরই হোক, শ্রমজীবী যে স্তরেরই হোক, তাদের ক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর অটোমেটিক্যালি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই যেটাকে বলা হয় সংক্ষেপে, মূল্যসূচক, সেই মূল্যসূচক অনুযায়ী তাদের 6 মাস পর পর শ্রম দপ্তর ডিআর হিসাবে একটা টাকা পাঠায়। কিন্তু এখন এটা একেবারে টোটালি স্টপ। রাজ্য সরকার এই পদ্ধতিটা মানছেন না। বেসরকারি ক্ষেত্রে যারা একেবারে সমস্ত একটা বিরাট অংশ শ্রমজীবী কাজ করেন, একেবারে দোকান কর্মচারী থেকে বিভিন্ন ধরনের সরকারি, আধা সরকারি যে প্রতিষ্ঠানে আছে, বেসরকারি প্রতিষ্ঠানে আছে, একটা সংখ্যাটা কত? এই রাজ্যে শ্রম দপ্তরের তথ্য যে 9 লক্ষর উপর। তো এই যে 9 লক্ষ আছে, এই 9 লক্ষ কি অপরাধ করলো? জিনিসপত্রের দাম বাড়ছে, সিপিআই অনুযায়ী অন্যান্য রাজ্যে ডিআর বাড়ে, আর এই রাজ্যে দেখা যায় সেটা বাড়ে না। আমরা এটার প্রতিবাদী। এই বিধানসভা অভিযান আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের, যে কারণে এখানে আমরা আসবার জন্য অনুরোধ জানিয়েছিলাম। আপনারা জানেন সবাই যে আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকারে আসার আগে ত্রিপুরা রাজ্যের অস্থায়ী, অনিয়মিত বিভিন্ন স্তরের যে কর্মীরা আছেন, সেই কর্মীদের স্থায়ী করা এবং তাদেরকে নিয়মিত বেতন দেবার কথা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। এবং 2018 সালের পরও বিভিন্ন সময়ে তারা তাদের সেই কথা পুনরুচ্চারণ করেন। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে বামফ্রন্ট সরকারের সময় যে নিয়ম ছিল যে অনিয়মিত কর্মচারীরা তাদের একটা নির্দিষ্ট সময় পার হলে পর নিয়মিত করানোর জন্যে তাদের ব্যক্তিগত কোনো আবেদনের দরকার নেই। বামফ্রন্ট সরকার তারা নিয়ম করে দিয়েছিলেন যে 10 বছর হলে পর অনিয়মিত যে কোনো স্তরেরই অনিয়মিত যারা আছেন তারা 10 বছর হলে পর, যেদিনই 10 বছর পূর্ণ হবে, স্বাভাবিকভাবেই তারা নিয়মিত হয়ে যাবেন। এই জায়গায় আমরা দেখলাম যে যারা বলেছিল তার চাইতে অনেক বেশি বড় কথা বলেছিল যে যারাই অনিয়মিত আছে তাদের সকলকেই যখন খুশি তখন করে দেবে। সেই জায়গায় দেখলাম যে 2018 সালে সরকারে আসার পর
2018 সালেই তারা একটা সরকারি সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তে তারা বলে দেন যে না, এই অনিয়মিত কর্মচারীদের একেবারে স্বাভাবিক নিয়মেই 10 বছর পর হয়ে যাবে, এটা থাকবে না, এই ব্যবস্থাটা থাকবে না। তাহলে প্রথমে সরকারে এসেই প্রথম বছরেই অনিয়মিত কর্মচারীদের সাথে এই প্রতারণা তারা করেন। সে জায়গায় ত্রিপুরা রাজ্য সরকারে বেশ কিছু বছর ধরে কাজ করছিলেন কিছু কর্মচারী। তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মচারী তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, হাইকোর্টের মামলা হয়, কিছু কিছু সেখানে তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টও মামলা যায়। সেই মামলাতে সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলে দেয় যে আমাদের এই অনিয়মিত কর্মচারী যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে এবং নিয়মিত বেতন গ্রহণ দিতে হবে, এই ঘোষণা হয়ে যায়। কিন্তু ঘোষণা হওয়ার পরও এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি সুপ্রিম কোর্ট, আমাদের দেশে যেটা নিয়ম যে সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেই রায় কার্যকর ভারতবর্ষের প্রতিটি স্তরের, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক বা রাজ্য সরকারই হোক, প্রতিটি স্তরেই এটা কার্যকর করা যে নিয়ম আমাদের দেশে চালু আছে। এই জায়গায় আমাদের বর্তমান রাজ্য সরকার সেটা তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টের রায়কেও তোয়াক্কা করছে না, যার জন্যে আজকে অনিয়মিত কর্মচারীরা একটা, আমাদের রাজ্যে হাজার হাজার অনিয়মিত কর্মচারী সেখানে আছেন, সেই কর্মচারীরা একটা অনিশ্চয়তার মধ্যে তাদের জীবনযাপন করতে হচ্ছে। এই জায়গায় আমরা যারা ট্রেড ইউনিয়নে কাজ করি, আমরা তাদের এই যে সমস্যা থেকে চোখ ঘুরিয়ে রাখতে পারি না। আমরা তার জন্যে আগামী 23শে মার্চ রাজ্য বিধানসভা অভিযান করতে যাব। আমরা 23শে মার্চ রাজ্য বিধানসভা অভিযান করব। আমরা দাবি রেখেছি যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে এবং তাদের পূর্ণাঙ্গ বেতনক্রম দিতে হবে, এই দাবি আমরা রেখেছি। আমাদের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব 23শে মার্চ ডেপুটেশন দিতে বিধানসভায়। এবং আমরা পাশাপাশি এটাও লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারী বিভিন্ন স্তরে যারা আছেন এবং যারা পেনশন হোল্ডার আছেন, তাদের প্রায় 17% দিয়ে বকে আছে। 22% ছিল, সম্প্রতি 5% দিয়েছে। এবং এটাও আমরা মনে করি যে সামনে এডিসি নির্বাচন, তার জন্য এই নির্বাচনকে সামনে রেখেই এই ডিএটা দেওয়া হয়েছে। যদি নির্বাচন না থাকতো তাহলে পরে এই ডিএটা পেতেন না কর্মচারীরা। তার ফলে কি হচ্ছে, এই ডিএ 17% না দেবার ফলে আমাদের রাজ্যের এক একজন শিক্ষক কর্মচারী সর্বনিম্ন 6-7 হাজার টাকা করে প্রতি মাসে, 6-7 হাজার টাকা করে, সর্বোচ্চ সেখানে 20-25 হাজার টাকা পর্যন্ত কম পাচ্ছে প্রতি মাসে এক একজন শিক্ষক কর্মচারী। তার বিভিন্ন স্তরের কর্মচারী যারা আছেন তারা সেখানে কম পাচ্ছেন। এবং ডিআর, আমাদের যারা পেনশন হোল্ডার আছেন, ডিআরনেস রিলিফ বলে এটাকে, পেনশন হোল্ডাররা সেই ডিআরনেস রিলিফ তারা পাচ্ছেন না। এই ধরনের একটা অমানবিক কাজকর্ম আমাদের বিজেপি সরকার আমাদের রাজ্যের কর্মচারীদের প্রতি করছে। এবং যারা প্রতিশ্রুতি দিয়েছিল 7ম বেতন কমিশন যেদিন আসবে সরকার, তার পরের দিনই আমাদের দেশের সর্বোচ্চ স্তরের নেতারা এখানে এসে বিশাল বড় বড় কথা বলে গিয়েছিলেন যে যেদিন সরকার আসবে তার পরের দিনই আপনারা হাতে হাতে 7ম বেতন কমিশন নিয়ে যাবেন। দেখা গেল 7ম বেতন কমিশন তো ত্রিপুরায় কার্যকর হয়নি, বরং আজকে তাদের যা ডিএ বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পেনশন হোল্ডারদের ডিআর, সেটাও তারা পাচ্ছেন না। তার পাশাপাশি আমরা এটাও দেখছি, আমরা দীর্ঘদিন ধরে এক দাবিতে লড়াই করছি যে শ্রম কোড যেগুলো করা হয়েছে ভারতবর্ষে, এটা হচ্ছে পুরনো যে শ্রম আইনগুলো ছিল, এই শ্রম আইনগুলো ছিল শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য। আর এই শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে আইন, এই আইনগুলোকে পাল্টে এটাকে কোডে রূপান্তরিত করা হয়েছে মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য। ভারতবর্ষের বর্তমান বিজেপি সরকার শ্রমিকদের সর্বনাশ করে মালিকদের স্বার্থ কীভাবে রক্ষা করা যায় তার জন্য কোডগুলো কার্যকর করার জন্যে তারা নভেম্বর মাসে নোটিফিকেশন জারি করেছে। এই আইন সেখানে রূপায়িত হওয়ার পর, আইনে রূপান্তরিত হওয়ার পর কোডগুলো, এবং এটা কার্যকর করার জন্য নভেম্বরের সম্ভবত 21 তারিখ থেকেই এটা কার্যকর করার জন্য তারা সিদ্ধান্ত ঘোষণা করেছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে এই শ্রম কোড ইচ্ছা করলে পর রাজ্য সরকার, কারণ এই শ্রম আইন সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে আমাদের দেশের যে সংবিধানের 3টি তালিকা আছে,
একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। কোন সরকার কি কি ক্ষমতা ভোগ করবে না করবে এই বিষয়গুলো এই তালিকার মধ্যে আছে। তাহলে শ্রম আইন সংক্রান্ত বিষয়গুলো আমাদের দেশের মধ্যে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকার মধ্যে আছে। তাহলে সেখানে রাজ্য সরকারও একটা ভূমিকা তারা পালন করতে পারে। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা দেখছি যে আমাদের ত্রিপুরা সরকার যদি ইচ্ছে করে তাহলে এই জায়গায় শ্রম কোডগুলো কার্যকর না করেও তারা শ্রমিকদের স্বার্থ, যদি সত্যিই তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে চায়, তারা শ্রম কোড না করেও এখানে এই যে নতুন কোডগুলো পাস হয়েছে তার সংশোধনী এনে এগুলো করতে পারে। যেটা আমরা দেখছি আমাদের দেশের অন্যতম একটা রাজ্য কেরালা, সেখানকার সরকার, কেরালার সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে এই শ্রম কোড তারা কেরালায় কার্যকর করবে না, এবং কেরালায় তার জন্যে তারা শ্রম কোডের মধ্যে সংশোধনী এনেছে, যার ফলে এই যে শ্রমিকদের সর্বনাশ করার জন্য যে ধারাগুলো আছে সেই ধারাগুলো বাতিল করে দিয়ে মালিকদের স্বার্থ রক্ষার জন্য কোনো ভূমিকা কেরালায় সেখানে থাকবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য কেরালা সরকার কাজ করবে। এবং তার পাশাপাশি আমরা এই দাবিটাও রাখছি, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে স্কিম ওয়ার্কার যারা আছেন, বিশেষ করে প্রকল্প কর্মীরা আছেন, প্রায় 40,000-এর এদিক সেদিক প্রকল্প কর্মী, আমাদের 40 থেকে 50,000 হয়ে যাবে প্রকল্প কর্মীরা আছেন, মিড ডে মিলে আছেন, অঙ্গনওয়াড়িতে আছেন, আশাতে আছেন, এছাড়াও বিভিন্ন প্রকল্প আছে আমাদের রাজ্যে। সেই জায়গাটার মধ্যে স্কিম ওয়ার্কার যারা, তারা সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ছাঁটাই হয়েছেন 2018 সালে বামফ্রন্ট সরকার চলে যাবার পর, যখন বিজেপি সরকার আসে। এই যে ছাঁটাইকৃত শ্রমিকরা আছেন তাদের জীবন যন্ত্রণায় সেখানে অনেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে যাদেরকে বিনা কারণে, বিনা দোষে, সম্পূর্ণ অনৈতিকভাবে, অন্যায্যভাবে যাদের ছাঁটাই করা হয়েছে তাদের পুনরায় নিয়োগের দাবি আমরা করছি। তাহলে এই 4টি দাবি নিয়ে আগামী 23শে নভেম্বর বেলা 11:15 থেকে 11:30টার মধ্যে আমরা ওরিয়েন্ট চৌমুনি থেকে আমাদের বিধানসভা অভিযান শুরু করব। আমরা এই যে 23শে মার্চ, ঠিক আছে, 23শে মার্চ আমরা বিধানসভা অভিযান শুরু করতে যাচ্ছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই 4 দফা দাবি নিয়ে কথা বলবার জন্যে। আমরা এ বিষয়ে আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরবার উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.